আমি আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমি আজ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে বিশ্লেষণ করব। সিলেট বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। তোমরা প্রত্যেকে আমার সাথে সাথে বই দেখো, তবে প্রশ্নটি সহজভাবে বুঝতে সক্ষম হবে। ক নম্বর বলা আছে, আপ্যায়ন বাবদ লাভ অথবা ক্ষতি কত টাকা? আপ্যায়ন বাবদ লাভ অথবা ক্ষতির পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা টাকা। প্রশ্নে দেওয়া আছে, প্রাপ্তি ও প্রদান হিসাবে ছকে দেওয়া আছে আপ্যায়ন হতে প্রাপ্তি 37,300 টাকা। আপ্যায়ন হতে প্রাপ্তি 37,300 টাকা। কোনো মেহমানদেরকে আপ্যায়ন করে তাদের কাছ থেকে প্রাপ্তি হয়েছে 37,300 টাকা। বাদ খাদ্য সামগ্রী ব্যয়। আপ্যায়ন করতে যে সকল খাদ্য সামগ্রী ক্রয় করতে হয়েছে তাতে যে টাকা ব্যয় হয়েছে সেটা বাদ দিতে হবে। সমন্বয়ে দেয়া আছে, আপ্যায়নের জন্য খাদ্য সামগ্রী 5,300 টাকা। প্রারম্ভিক মানে বছরের শুরুতে আপ্যায়নের খাদ্য সামগ্রী ছিল 5,300 টাকা। তাহলে প্রারম্ভিক খাদ্য সামগ্রী 5,300। প্রাপ্তি ও প্রদান হিসাবে দেওয়া আছে আপ্যায়ন বাবদ ব্যয় 16,500 টাকা। আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে 16,500। প্রারম্ভিক খাদ্য সামগ্রীর সাথে যোগ আপ্যায়ন বাবদ ব্যয় 16,500, তাহলে ব্যয় হলো 21,800। সমন্বয়ে দেওয়া আছে আপ্যায়নের জন্য খাদ্য সামগ্রী বাবদ 1,300 টাকা বকেয়া আছে। আপ্যায়নের জন্য খাদ্য সামগ্রী ক্রয় করতে 1,300 টাকা বাকি আছে, এটাও ব্যয় হবে। যোগ বকেয়া 1,300, তাহলে খাদ্য সামগ্রীর ব্যয় মোট হলো 23,100। আপ্যায়ন হতে প্রাপ্তি হয়েছে 37,300 টাকা, আর আপ্যায়নের খাদ্য সামগ্রী বাবদ ব্যয় হয়েছে 23,100 টাকা। তাহলে এই প্রাপ্তি মানে আয়, এই ব্যয়, তাহলে আয় থেকে এই ব্যয় বাদ দিলে 14,200 টাকা আপ্যায়ন বাবদ লাভ হয়েছে। আপ্যায়ন বাবদ লাভ 14,200 টাকা। খ নম্বরে বলা আছে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। আমরা জানি প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে যা থাকে তাই প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়, বাম দিকে দায় সমূহ টাকা, ডান দিকে সম্পদ সমূহ টাকা। সম্পদ সমূহ মানে প্রারম্ভিক সম্পদ সমূহ, দায় সমূহ মানে প্রারম্ভিক দায় সমূহ। এখন আমরা দেখব এই প্রশ্নে কি কি প্রারম্ভিক সম্পদ রয়েছে। প্রথমে প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট দিকে প্রথমেই প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 9,500। বছরের প্রথমে নগদ তহবিলে 9,500 টাকা ছিল। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 9,500, এটা প্রারম্ভিক সম্পদ। তারপর সমন্বয় দেখব যে চলতি বছরের প্রথমে 1 জানুয়ারি তারিখে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানে এই ক্লাবে কি কি সম্পদ প্রারম্ভিক সম্পদ ছিল। বিলিয়ার্ড টেবিল 30,000, বিলিয়ার্ড টেবিল 30,000। আসবাবপত্র 25,000, আসবাবপত্র 25,000।
আপ্যায়নের জন্য খাদ্য সামগ্রী বছরের প্রথমে ছিল প্রারম্ভিক খাদ্য সামগ্রী 5,300, প্রারম্ভিক খাদ্য সামগ্রী 5,300। অনাদায়ী চাঁদা মানে বকেয়া চাঁদা, চলতি বছরের প্রথম তারিখে বকেয়া চাঁদা থাকলে, বকেয়া আয় থাকলে তাকে বিগত বছরের বকেয়া চাঁদা বলে ধরতে হবে। বকেয়া চাঁদা 2,800, বিগত বছরের বকেয়া আয়কে প্রারম্ভিক সম্পদ বলে। সম্পদসমূহের যোগফল হলো 72,600 টাকা। এই প্রশ্নে একটিও প্রারম্ভিক দায় দেয়া নেই। প্রারম্ভিক দায় না থাকায় প্রারম্ভিক সম্পদসমূহের যোগফল যা হলো তা এই দায় থেকে নিয়ে আসা হয়েছে এবং প্রারম্ভিক সম্পদ সমূহের যোগফলটাই প্রারম্ভিক মূলধন তহবিলে পরিণত হয়েছে। মূলধন তহবিল 72,600 টাকা। এরপর গ নম্বরে বলা আছে চলতি বছরের আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। এখানে আয় ব্যয় হিসাব বলা হয়েছে। যখন আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে বলা হবে তখন ব্যয় সমূহকে বাম দিকে লিখতে হবে, আয় সমূহকে ডান দিকে লিখতে হবে। ব্যয় সমূহকে বাম দিকে লিখে তার উপরে ডেবিট, তার মানে হলো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য ব্যয় সমূহ ডেবিট, উপরে ডেবিট। আয় সমূহকে ডান দিকে লিখতে হবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, এই জন্য আয় সমূহকে ক্রেডিট দিকে লিখতে হবে। এখন আমরা দেখব এই প্রশ্নে আয় ও ব্যয় কোথায় দেওয়া আছে। প্রাপ্তি ও প্রদান হিসাবে বাম দিকে প্রাপ্তি সমূহ, ডান দিকে প্রদান সমূহ। প্রাপ্তি মানে আয়, প্রদান মানে ব্যয়। তাহলে ব্যয় সমূহ প্রাপ্তি প্রদান হিসেবে প্রদানের দিকে মানে ক্রেডিট দিকে দেওয়া আছে। ব্যয় বেতন 18,000 টাকা, তাহলে এই যে বেতন 18,000। আপ্যায়ন বাবদ ব্যয়, আপ্যায়ন বাবদ যেহেতু আমরা লাভ নির্ণয় করেছি একবার, সুতরাং আপ্যায়ন বাবদ আর ব্যয় থাকলো না, আপ্যায়ন বাবদ লাভ হয়েছে। এই লাভটা আমরা আয়ের দিকে দেখাবো। এই আপ্যায়ন বাবদ লাভ ক থেকে প্রাপ্ত, এই ক থেকে আপ্যায়ন বাবদ লাভ 14,200, এটা আয় হিসেবে গণ্য হবে। সুতরাং আপ্যায়ন বাবদ ব্যয়, আপ্যায়ন বাবদ ব্যয় 16,500 টাকা, আর ব্যয়ের দিকে যাবে না। মণিহারি ব্যয় 1,500, মণিহারি ব্যয় 1,500। বিলের টেবিল ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয়, এখানে শুধু ব্যয়সমূহ আসবে, কোনো সম্পদ ক্রয় আসবে না। বিলের টেবিল ক্রয় ব্যয়ের দিকে আসবে না। আসবাবপত্র ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় ব্যয়ের দিকে আসবে না। প্রাঙ্গণ রক্ষকের মজুরি, প্রাঙ্গণ রক্ষকের মজুরি, এই প্রাঙ্গণ রক্ষকের মজুরি ব্যয় একটি 6,500। প্রাঙ্গণ রক্ষকের মজুরি দেওয়া হয়েছে, প্রাঙ্গণ রক্ষকের মজুরি বাবদ ব্যয় হয়েছে। তারপর প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট দিকে দেখো, পুরাতন আসবাবপত্র বিক্রয়, ক্রয় মূল্য 6,000 টাকা আর টাকার ভাড়া দেওয়া আছে 5,000 টাকা, 5,500 টাকা। এর অর্থ হলো যে পুরাতন আসবাবপত্র মানে স্থায়ী সম্পদ ক্রয় মূল্য ক্রয় করা হয়েছিল 6,000 টাকা, আর সেই 6,000 টাকার ক্রয় মূল্যের আসবাবপত্র বিক্রয় করা হয়েছে 5,500 টাকা। তার মানে আসবাবপত্রের ক্রয় মূল্য ছিল 6,000 টাকা, বিক্রয় মূল্য 5,500 টাকা। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে বিক্রয়জনিত লাভ হবে,
ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে বিক্রয়জনিত ক্ষতি হবে। তাহলে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি হয়েছে 500 টাকা, তাহলে এটা ব্যয় হয়েছে। এই জন্য আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি, ক্রয় মূল্য 6000 বিয়োগ বিক্রয় মূল্য 5500, এই যে 500 টাকা ক্ষতি। তারপর আছে সমন্বয়ে বলা আছে স্থায়ী সম্পত্তির উপর 10% অপচয় ধার্য করতে হবে। এই অঙ্কে স্থায়ী সম্পত্তি কি কি আছে? প্রারম্ভিক বছরের প্রথম তারিখে আছে বিলিয়ার্ড টেবিল 30,000। আচ্ছা, এই যে বিলিয়ার্ড টেবিলের অপচয় 30,000 টাকা। এটা বছরের প্রথম তারিখে মানে কি? জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস, 12 মাসের অপচয় ধার্য করতে হবে। তাহলে 30,000 গুণন 10%। এবং চলতি বছরে নতুন বাবার বিলিয়ার্ড টেবিল ক্রয় করা হয়েছে, এই যে প্রাপ্তি অবদান হিসেবে ক্রেডিট দিকে বিলিয়ার্ড টেবিল ক্রয় 1/7/2018 তারিখে 17,000 টাকা। তাহলে ক্রয়ের তারিখ থেকে শুরু করে বছরের শেষ তারিখ 1 জুলাই থেকে 31 ডিসেম্বর 6 মাসের অপচয় ধার্য করতে হবে। তাহলে এখানে 17,000 গুণন 10% গুণন 6 ভাগ 12, তাহলে এই 30,000 টাকার উপর 1 বছরের অপচয় 3,000 টাকা যোগ 17,000 টাকার উপর 6 মাসের অপচয় 850 টাকা। তাহলে বিলিয়ার্ড টেবিলের মোট অপচয় 3,850 টাকা। তারপর আসবাবপত্রের অপচয়, স্থায়ী সম্পদের আসবাবপত্রের অপচয়। স্থায়ী সম্পদের মধ্যে আসবাবপত্র একটি। আসবাবপত্র প্রারম্ভিক ছিল 25,000 টাকা, 25,000 টাকা। সেখান থেকে ক্রয় মূল্য প্রাপ্তি প্রদান হিসেবে ডেবিট দিকে ক্রয় মূল্য, মানে 25,000 টাকার ক্রয় মূল্যের আসবাবপত্র থেকে 6,000 টাকার ক্রয় মূল্যের আসবাবপত্র বিক্রয় করা হয়ে গেছে। তাহলে মনে রাখতে হবে ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে। 25,000 বিয়োগ 6,000 19,000। 19,000 টাকার উপর 10% প্লাস চলতি বছরে নতুন আসবাবপত্র ক্রয় করা হয়েছে। আসবাবপত্র ক্রয় প্রাপ্তি অবদান হিসেবে ক্রেডিট দিকে আসবাবপত্র ক্রয় 30/6/2018 তারিখে 20,000 টাকা। তাহলে 20,000 টাকার উপর 10%, 20,000 গুণন 10% গুণন 6 ভাগ 12, এখানে হচ্ছে 1,000 টাকা। তাহলে মোট আসবাবপত্র অপচয় 2,900 টাকা। এখন আয়সমূহ, আচ্ছা, আরেকটি সম্পদ, স্থায়ী সম্পদ আছে, সেটা হলো বই ক্রয়। পুস্তক ক্রয় বা বই ক্রয় একটি স্থায়ী সম্পদ, কিন্তু এখানে বই ক্রয়ের তারিখ দেওয়া নেই, ফলে বই ক্রয়ের ওপর অপচয় হবে না। চাঁদা আছে আয়ের দিকে, চাঁদা 41,500 টাকা। আচ্ছা, এর সাথে বিগত বছরের বকেয়া 2,800 বিয়োগ বিগত বছরের বকেয়া 2,800 বাদ দেবে। সমন্বয়ে বলা আছে চলতি বছরের চাঁদা 2,100 টাকা অনাদেয়ী আছে, অনাদেয়ী মানে বকেয়া, প্লাস চলতি বছরের বকেয়া 2,100 যোগ করলে হবে 40,800 টাকা। এরপর আপ্যায়ন বাবদ যে লাভ হয়েছে এই লাভকে আয়সমূহের দিকে নিয়ে যেতে হবে। আপ্যায়ন বাবদ লাভ ক থেকে প্রাপ্ত 14,200 টাকা। আয়ের যোগফল হলো 55,000 টাকা। এই যোগফলকে ব্যয়ের দিকে আনা হয়েছে 55,000 টাকা। এখান থেকে এই 1 2 3 4 5 6 এই 6টা ব্যয়ের টাকা বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে 21,750 টাকা, মানে ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে। কারণ আয়ের যোগফল 55,000 টাকা থেকে ব্যয়ের যোগফলগুলো বাদ দেওয়ার পরেও অতিরিক্ত আয় আছে 21,750 টাকা। তাহলে এটাকে
আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটাকে আমরা নিট মুনাফা বলবো, এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যয়ের চেয়ে আয় বেশি হলে তাকে আমরা ব্যতিরিক্ত আয় বলবো। ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যয়ের চেয়ে আয় বেশি হলে তাকে আমরা নিট মুনাফা বলবো। অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যয়ের চেয়ে আয় বেশি হলে তাকে আমরা ব্যতিরিক্ত আয় বলা হবে। তাহলে ব্যতিরিক্ত আয় 21,750 টাকা। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এই অধ্যায়টি অন্যান্য অধ্যায়ের চেয়ে তুলনামূলকভাবে একটু জটিল, তবে মনোযোগ সহকারে কয়েকবার দেখলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের কাছে সহজ বলে মনে হবে। এই সৃজনশীল অঙ্কটি তোমরা কয়েকবার দেখবে, বোঝার চেষ্টা করবে। আমি আশাবাদী তোমরা কয়েকবার এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখলে পরিপূর্ণ সমাধানটি বুঝতে সক্ষম হবে।